আমার ভালোবাসা, দ্য লাভ অফ মাই লাইফ, আমার প্রেমিকা পৌলমী লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে গত 7ই নভেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছে অনেক দূরে, তারাদের দেশে। অনেক জায়গায় একসাথে যাওয়ার কথা ছিল আমাদের, সেই ইচ্ছে আর পূরণ হলো না। এই চ্যানেলটা তৈরি করেছিলাম ওর জন্য। ও চেয়েছিল ঘুরে ঘুরে পৃথিবী দেখতে আমার সাথে। একসাথে জঙ্গু যাওয়ার আগে এই চ্যানেল খুলি আমি। ওটাই আমার প্রথম ভিডিও। আমাকে একটুও সময় দিল না জানেন। 1 মাসের শরীর খারাপ, হাসপাতালে 10 দিন, 8 দিন আগে ডায়াগনোসিস এবং তারপরই চলে যাওয়া। শেষ অবধি ছটফটেই থেকে গেল মেয়েটা। উঠল বাই তো কটক যাই। পৌলমী কিন্তু শেষ নিঃশ্বাস অবধি ভালোবেসেছিল আমাকেই। চলে যাওয়ার কিছু ঘন্টা আগেও অক্সিজেন মাস্ক খুলে ওর শেষ ফোন, ভেন্টিলেশনে যাওয়ার আগে ওর শেষ কথা, সবই ছিল আমার জন্য, আমার সাথে। ওর স্বপ্ন তো আমারই স্বপ্ন, তাই চেষ্টা করব চ্যানেলটি চালিয়ে যাওয়ার, ওর জন্যই। তবে এখন কয়েকটা দিন একটু বিশ্রাম দরকার। খুব ক্লান্ত আমি। এখন কয়েকটা দিন ঘুরে বেড়ানো বা গল্প বলা আমার পক্ষে সম্ভব নয়। কটা দিন একটু একা থাকি, একা থাকার অভ্যেস করি, তারপরে ফিরবো আবার। ওর শরীর খারাপের জন্যই উত্তরাখণ্ডের শেষ ভিডিওটা এডিট করে ওঠা হয়নি সময় মতন। তবে এখন আমার অগাধ সময়। আপাতত এই ভিডিওটি দেখুন। ফিরে আসবো, পৌলমীর জন্যই ফিরে আমায় আসতেই হবে। তবে সেটা কবে সেই কথা আমি দিচ্ছি না। পারলে ধৈর্য ধরবেন। পৌলমীর আত্মার শান্তি কামনা করবেন। মনে মনে বলবেন ও যেন তারাদের দেশে খুব ভালো থাকে, ভালোবাসায় থাকে। সে যে পথ চলে বুকে ঝড় তুলে, জেগে ওঠে ঘুমনো আশা। দেবপ্রয়াগ নামের মধ্যেই যেন লুকিয়ে আছে দেবলোকের আভাস। পঞ্চপ্রয়াগের শেষ প্রয়াগ, যা জন্ম দেয় এক অনন্ত স্রোতের। দেবপ্রয়াগেই খরস্রোতা ভাগীরথী আর তার থেকে অনেকটাই শান্ত অলকানন্দা মিলিত হয়ে জন্ম দেয় সেই গঙ্গা নদীর, যাকে ভারতবর্ষের কোটি কোটি মানুষ মা বলে ডাকেন। এই শহরেরই আরেক গর্ব প্রাচীন রঘুনাথজি মন্দির, যার চূড়া দেখা যায় দেবপ্রয়াগের প্রতিটা কোণা থেকে। আজকে শোনাবো এবং দেখাবো সেই দেবপ্রয়াগের গল্প। তাহলে শুরু থেকে শুরু করা যাক। 4:30 ঘুম থেকে উঠে ঋষিকেশের হোটেল চেক আউট করলাম যখন, সময় তখন সকাল 5টা 2। এই সময়ে বাস স্ট্যান্ড অবধি যাওয়ার জন্য আদেও কিছু পাবো কিনা ভাবছি, এমন সময়েই অটো পেয়ে গেলাম। অটোতে হোটেল থেকে ঋষিকেশের বাস আড্ডা অবধি ভাড়া নিল 20 টাকা। অটো থেকে নেমেই দেখলাম রাস্তার মুখেই বাস দাঁড়িয়ে, প্রায় ভর্তি। দেবপ্রয়াগ যাবে শুনে উঠে পড়লাম। টিকিট কেটে সিটে যখন বসলাম, ঘড়িতে সময় তখন প্রায় 5টা 20। ঋষিকেশ থেকে দেবপ্রয়াগ অবধি এই বাসের ভাড়া পড়ছে মাত্র 140 টাকা। 4 চাকা গাড়িতে সেই খরচ প্রায় 3500 টাকা। এই বাস দেবপ্রয়াগ পেরিয়ে অনেক দূর যাবে, কিন্তু আমি নামবো দেবপ্রয়াগেই। বাসের জানালার ঘষা কাঁচ আর বাইরের কুয়াশা মিশে গিয়ে বাইরেটা কেমন যেন আবছা ফ্যাকাশে হয়ে গিয়েছে। বসে বসে ঢুলুনি এসে গিয়েছিল। হঠাৎ চোখ খুলে দেখি বাস চলছে মেঘের মধ্যে দিয়ে। এদিকে আমি আবার বসেছি একদম পেছনের সিটে। ঝাঁকুনির চোটে হাত থেকে ক্যামেরা পড়ে যাবার জোগাড়। বাসের সিটে লাফাতে লাফাতেই পৌঁছে গেলাম। দেবপ্রয়াগে নামলাম 7:30 নাগাদ। ঋষিকেশ থেকে 2 ঘন্টা সময় লাগলো। এবার ধর্মশালা খোঁজার পালা। যেদিক দিয়ে বাসটা এলো আমি আবার ওদিকেই যাচ্ছি, মানে মেন মার্কেটে বাসটা নামায়। ওখানে আমি জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন এই রাস্তাটা দিয়েই সোজা যেতে, পেছন দিকটায়। ওখান থেকে রাস্তার ধার থেকে নাকি গেট দেখা যাবে। এই হচ্ছে দেবপ্রয়াগের প্রথম ভিউ। আপাতত আমি যাব কেদার বদ্রীর যে মন্দির কমিটির ধর্মশালাটা আছে, সেই ধর্মশালায়। এই ধর্মশালা যাওয়ার সিঁড়িগুলো মেন রোড থেকে নেমে এসছে, তো ধর্মশালাটা অনেকটা নিচে। কেদার বদ্রী মন্দির কমিটির যে ধর্মশালাটা আছে ওটা অনেকটা নিচে, আর এই সিঁড়িগুলো না বেশ খাড়া। মানে ওপর থেকে
নামতে একটু দেখে দেখে নামতে হবে, আর ওঠার সময় তো চাপ হবেই। তো যাদের হাঁটুতে প্রবলেম আছে বা পায়ে টান ফান পড়ে তাদের কিন্তু এই রাস্তায় অনেকটাই অসুবিধা হবে। এটা কেদারনাথ বদ্রীনাথ মন্দির সমিতির ধর্মশালা। এখানে একজন ছিলেন, অফিসটা লাগানো ছিল, তো আমি জিজ্ঞেস করলাম ওনাকে, তো উনি দায়িত্বে আছেন। তো বললাম রুম আছে কিনা, বললেন আছে, চাবি নিয়ে এলেন। রুম পেয়ে গিয়েছি, আর রুমের সামনে এই হতে পারে ধর্মশালা, তবে ভিউ কিন্তু 5 স্টার। রুম পেয়ে গিয়েছি, আর রুমের সামনে এই হচ্ছে ভিউ। দেবপ্রয়াগের মেন যে সঙ্গম, ওটাই এই ধর্মশালাটার একদম নিচে। রুমটাও দেখিয়ে দিই আপনাদেরকে। সিম্পল রুম, ধর্মশালা যেরকম হয় আর কি। এটা একটা ডাবল বেড, টেবিল আছে, এই ফ্যান আছে, লাইট আছে, এটা এসি নেই, তবে এখানে গরমটাও কম। আর এই হচ্ছে ওয়াশরুম। আমার রুমটায় কমোড আছে, এখানে কয়েকটা ওয়াশরুম দেখলাম আমি, বাংলাও ছিল আর কি। তো এটায় কমোড আছে, শাওয়ার টাওয়ার মনে হয় না আছে, না শাওয়ার নেই। এখানে একটা বেসিন আছে, আর কিছু নেই। খারাপ না, মানে এই রুমটার ভাড়া আমার পড়ছে 400 টাকা। তো 400 টাকায় চারদিকে 4টে দেওয়াল আছে, আর মাথার উপর একটা ছাদ আছে, আমার জন্য গুড এনাফ। আর এই ধর্মশালাটা যে থাকবে এটা আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম, তার কারণটা হচ্ছে এই ভিউটা। এটা আমি আগে থেকে দেখে এসেছিলাম যে এটা সামনে থেকে এই ভিউ। এই যে ভাগীরথী আর অলকানন্দা দুটো এসে মিশছে, আর এখান থেকেই গঙ্গা শুরু হচ্ছে। এখান থেকে এটার নাম হচ্ছে গঙ্গা। তো দুটোর আলাদা কালার পুরো বোঝা যাচ্ছে পরিষ্কার। এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে দেবপ্রয়াগ দেখাচ্ছি ঘুরে। রুমে ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। সকাল 5টা থেকে খালি পেটে। সূর্যি মামা বেরিয়ে এসেছেন মেঘের আড়াল থেকে আস্তে আস্তে। এবার একটু ওয়েদার গরম হচ্ছে, এতক্ষণ কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। যাই হোক, আপাতত আমি চললুম খেতে, খাওয়া দাওয়াটা করতে হবে। সকালবেলা 5টায় বেরিয়েছি, খাইনি কিছু, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া। তো আমি আবার বলছি, যারা এখানে থাকবেন বা থাকার কথা চিন্তা করবেন, এটা কিন্তু ভেবে চিনতে আসতে হবে যে সিঁড়িগুলো বেশ খাড়া, আর আপনি যতবার ওঠানামা করবেন আপনাকে এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। তবে খাড়া সিঁড়ি হলেও এখানে থাকার একটা সুবিধে আছে, সেটা হচ্ছে ওইখানটায় আমরা আছি এপারে, আর রঘুনাথ মন্দির সঙ্গম দুটোই ওপারে। সঙ্গমটা এইখানটায় নিচে, ওই হচ্ছে রঘুনাথ মন্দির। তো ওপরে থাকলে আপনাকে সেই এতটা আসতেই হবে, কারণ যাওয়ার রাস্তাটা এখানে। এই সিঁড়িটা দিয়ে নেমে গিয়ে ব্রিজ পড়বে, ব্রিজ ক্রস করে বাকি সব কিছু ওপারে আছে। তো ওইখানে যদি আপনারা থাকেন, এইখানে খাওয়া দাওয়ার জায়গা আছে কাছে, পুরোটা উঠতে হবে না রাস্তা অবধি। আর মোটামুটি সব পাওয়া যাবে, আলুর পরোটা, তরকারি, হেন। আর এই হচ্ছে এখানে বসে খাওয়ার জায়গাটা। তো এটাও খুব ভালো। কিন্তু ধর্মশালাটায় থাকার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে অনেক কটা খাড়া সিঁড়ি। তো যখন আপনি প্রথমবার আসবেন আপনাকে ওই সিঁড়ি ভেঙে 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 নেমে যেতে হবে ওখানে। আবার যেদিন এখান থেকে বেরিয়ে যাবেন এই সিঁড়ি ভেঙে 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 উপরে উঠতে হবে, উঠে যেতে হবে। কিন্তু ওটা ছাড়া ওপরে যাওয়ার আমার মনে হয় না খুব একটা দরকার আছে ওপরের রাস্তাটায়, কারণ এইখানে ধর্মশালাটা, এই যে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে ওই দেখালাম যে নিচের রাস্তাটা, ওই রাস্তাটা এই যে এখান দিয়ে চলে যাচ্ছে, ওখানে ব্রিজটা আছে ওই পুলটা অবধি। তারপর পুলটা ক্রস করবেন করে ওই যে রঘুনাথজি মন্দির, ওই যে সঙ্গম ঘাট। তো এটার জন্য ওপরে যাওয়ার দরকার নেই। আর খাওয়া দাওয়ার জন্য আমার মনে হয় না ওপরে যাওয়ার দরকার আছে। মোটামুটি ব্রেকফাস্ট, ডিনার এগুলো আপনি এইখানটাতেই পেয়ে যাবেন। এখানে বসে খেতেও পারবেন, ভিউটাও ভালো। আচ্ছা, আমি ব্রেকফাস্ট, ডিনার বললাম, লাঞ্চ বললাম না এই কারণে, কারণ আমরা বাঙালিরা লাঞ্চে মূলত ভাতই খাই। তো এখানে ভাত হয় কিনা এটা আমি এখনও জানি না, জিজ্ঞেস করিনি। আমি ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন পরোটা, আলুর পরোটা এগুলো হয়। তো ওগুলো তো আমরা ডিনারেও খেয়ে নিতে পারি, তো সেই জন্য আমি ডিনারটা মেনশন করেছি, লাঞ্চটা করিনি। যদি এখানে লাঞ্চ পাওয়া যায় সেটা আমি পরে আবার বলে দেবো, দেখিয়ে দেবো। এই হচ্ছে ব্রেকফাস্ট, আলুর পরোটা, এখানে আছে আচার, আর এটা মনে হয় লঙ্কা টঙ্কা মিশিয়ে একটা চাটনি। সকাল থেকে চা খাইনি, এইটা খুবই দরকার ছিল। চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দেবপ্রয়াগ ঘুরে দেখতে।
ধর্মশালার সামনের দরজা অবধি এসে ওপরে না উঠে নিচের দিকের রাস্তা ধরতে হবে। কিছুটা হেঁটে গেলেই পড়বে দেবপ্রয়াগের ঝুলন্ত সেতু। এই সেতুই নদী পারাপার করা অনেক সহজ করে দিয়েছে। সেতুর ওপরে উঠলে দেখা যায় ভাগীরথী নদী। এই দিকে সঙ্গম অবধি গিয়ে অলকানন্দার সাথে মিশেছে ভাগীরথী। সেতু পেরিয়ে আগে চললাম সঙ্গম ঘাটের দিকে। সরু গলি দিয়ে সোজা হেঁটে গেলেই ঘাটে যাওয়ার সিঁড়ি চোখে পড়বে, বড় বড় খাড়া সিঁড়ি। এই যে নিচে হচ্ছে সঙ্গম ঘাট, আর ওই যে ধর্মশালা, ওই ধর্মশালাটায় আমি আছি, ওই ওপরটা থেকে দেখা যাচ্ছিল নিচটা। এখানে হচ্ছে ঘাট। ঘাটে পৌঁছে দেখলাম প্রচুর মানুষ স্নান করছেন, অনেকে ছবিও তুলছেন। इतना अच्छा बनवा रखा है, यहाँ कर रहे कपड़े चेंज। এই যে এদিক থেকে বয়ে আসছে ঘোলাটে জল, এটা হচ্ছে অলকানন্দা। আর ওই দিক থেকে ওই যে সবুজ রঙের জল আসছে, ওইটা হচ্ছে ভাগীরথী। এইখানে এসে দেবপ্রয়াগেই প্রথম অলকানন্দা আর ভাগীরথী মিশছে, আর এখান থেকে তৈরি হচ্ছে গঙ্গা। এটাকেই এখানকার মানুষ গঙ্গা বলেন। মানে আমরা কি জানি যে গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী থেকে, কিন্তু এখানে গঙ্গোত্রী থেকে যে ধারাটা বেরিয়ে আসছে, যে স্ট্রিমটা বেরিয়ে আসছে, সেটাকে বলা হয় ভাগীরথী। আর এইখান থেকে মিশে গিয়ে এখান থেকে বলা হয় গঙ্গা। এই যে ধারাটা বয়ে যাচ্ছে সোজা, এটা গঙ্গা। এই যে দেবপ্রয়াগ, 5 প্রয়াগের শেষ প্রয়াগ এটা। প্রথম এর আগের যে 4টে প্রয়াগ, এরপরে রুদ্রপ্রয়াগ আছে, তার আগে কর্ণপ্রয়াগ আছে। তো এইটা হচ্ছে 5 নম্বর প্রয়াগ, শেষ প্রয়াগ, যেখানে ওদিক থেকে আসছে ভাগীরথী, ওই দিকটা থেকে আসছে ভাগীরথী সবুজ রঙের জল, আর এই দিক থেকে আসছে অলকানন্দা, এইখানটায় মিশছে এবং এখান থেকে তৈরি হচ্ছে গঙ্গা। এরপর গঙ্গা এখান থেকে বয়ে চলে যাচ্ছে ঋষিকেশ, তারপর ঋষিকেশ থেকে হরিদ্বার, আর হরিদ্বার থেকেই প্রথম জায়গা যেখানে গঙ্গা পাহাড় থেকে নেমে সমতলে প্রবেশ করছে। এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে ওপর থেকে হেঁটে এসে নামতে হবে, কিন্তু সিঁড়িগুলো কিন্তু বেশ বড় বড়। মানে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না কিনা জানি না, কিন্তু বেশ বড় বড় সিঁড়ি, বড় বড় ধাপ, খাড়া খাড়া ধাপ। তো একটু দেখে শুনে নামতে হবে যখন নামবেন। সকাল সকাল বেরিয়ে পড়ে সারাদিন ধরে সাইট সিইং করার মতো জায়গা দেবপ্রয়াগ নয়। ঘাটে বসেই অনেকক্ষণ সময় কাটানোর পর খুব কড়া রোদ উঠছে দেখে রঘুনাথ মন্দিরের দিকে এগোলাম। ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই দেখা যায় রঘুনাথ মন্দির যাওয়ার সিঁড়ি। পুরো শহরটাই পাহাড়ের খাড়া ঢালে, তাই সর্বত্রই সিঁড়ি। দেবপ্রয়াগে পাহাড়ের ঢালগুলো এত খাড়া যে দুই পাড়েই সব জায়গায় যেখানেই সিঁড়ি আছে, সিঁড়ি মানেই খাড়া। সে ঘাটে নামার হোক, মন্দিরে ওঠার হোক, ওদিকে ধর্মশালায় যাওয়ার হোক বা হোটেলগুলোয় যাওয়ার হোক, প্রত্যেকটা সিঁড়ি খাড়া। মন্দিরে ভিড় কম, এইটা মূল মন্দির। এখানে যজ্ঞের আয়োজন হচ্ছে।
এছাড়াও এখানে আছে হনুমান মন্দির, অন্নপূর্ণা মন্দির আর গরুর মন্দির। এই মন্দিরেই পূজিত হন আদি শঙ্করাচার্য। এই সিঁড়িগুলো দিয়ে না নামার সময় খুব দেখে, কারণ সিঁড়িগুলো ছোট ছোট, ওঠার সময় তো তাও মানে আস্তে আস্তেই উঠবেন, যেহেতু এত খাড়া তো উঠে যাবেন, কিন্তু নামার সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কিন্তু মিসস্টেপ হয়ে গেলে একদম গড়িয়ে যাবেন। তো খুব দেখে শুনে ধীরে সুস্থে। রঘুনাথ মন্দির দেখে ফিরে চললাম ধর্মশালার দিকে। এখন বাজে 11টা। স্নান সেরে খেয়ে নিয়ে রোদ একটু কমলে বিকেলে আবার আসবো, তখন গঙ্গা আরতিও দেখব। আপাতত এই পারে চলে এলাম আবার। এখন একটু নিজের ঘরে যাব, ধর্মশালায় যাব, স্নান করব। কারণ মেঘলা হয়ে আছে, সেই অর্থে রোদ ওঠেনি, কিন্তু যে হালকা একটা রোদ রোদ ভাব, এটাতেই প্রচণ্ড গরম লাগছে। মানে এই সময়, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ, এই সময় এত গরম ভাবা যায় না। 1টা নাগাদ লাঞ্চ সেরে নিলাম ওই সকালে দেখা দোকানটাতেই। আসলে এই দোকানটায় পৌঁছতে সব থেকে কম সিঁড়ি ভাঙতে হয়। লাঞ্চে কারি চাওয়াল পাওয়া যাচ্ছিল। উত্তরাখণ্ডে এটাই সব থেকে বেশি চলে, সঙ্গে লঙ্কা, টমেটো আরও কী সব মেখে একটা চাটনি। ধর্মশালার বারান্দা থেকেই দেখা যাচ্ছিল ঘাটে রোদ কমছে কিনা। 4:30 নাগাদ রোদ কমেছে দেখে বেরোলাম আবার। মাঝে দাঁড়ালাম একটা চা ব্রেকের জন্য। চা খেয়ে উঠে সিঁড়ি বেয়ে নিচে নেমে ঝুলন্ত ব্রিজ পেরিয়ে চললাম সঙ্গম ঘাটের দিকে। একদিক দিয়ে পাহাড়ের বুক চিরে বয়ে আসছে খরস্রোতা ভাগীরথী। সবজি রঙের জল আছড়ে পড়ছে দুই পাড়ের পাথরের গায়ে। অন্য দিক দিয়ে বয়ে আসছে অলকানন্দা, তুলনামূলকভাবে শান্ত, জলের রঙও আলাদা, ঘোলাটে। সঙ্গম ঘাটে দাঁড়িয়ে নদী মোহনার দিকে তাকালে দেখা যায় দুই নদী মিশে যাচ্ছে একে অপরের সাথে, তৈরি হচ্ছে গঙ্গা নদী। ভাগীরথী আর অলকানন্দা মিশে গিয়ে তৈরি করছে এক অদ্ভুত রসায়ন, যার দিকে একটানা তাকিয়ে থাকলে হারিয়ে যায় সময়ের জ্ঞান। মনে হয় এই মিশে যাওয়া শুধু মানচিত্রে ফুটে ওঠা ভূগোলের আঁকিবুকি নয়, ধর্ম, বিশ্বাস ও প্রকৃতিরও মিলনক্ষেত্র। গঙ্গা আর অলকানন্দা একে অপরের সাথে মিশে গেলেও এই স্রোতের মধ্যে এক ধরনের স্বাধীনতা আছে, আর দুই নদীর সেই স্বাধীনতা, স্বতন্ত্রতাকে জীবিত রেখেই বয়ে চলে গঙ্গা। সন্ধে নামছে, আরতির সময় হয়ে এলো। দেবপ্রয়াগের আরতিতে কোনো জাঁকজমক নেই, পর্যটকদের টেনে আনার কোনো প্রচেষ্টা নেই, আছে শুধু ভক্তি, বিশ্বাস আর আন্তরিকতা। গঙ্গার তীরে আরও একটা সন্ধে নামতে দেখছি, আরও একটা রাত এগিয়ে আসছে। পাহাড়গুলো আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে আবার। উত্তরাখণ্ডে এই কটা দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। তবে এবার বাড়ি ফেরার পালা। কাল হরিদ্বার থেকে উপাসনা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরে যাব আমি। তবে তার জন্য একটুও মন খারাপ হচ্ছে না আমার, কারণ আমি জানি আমি একদিন আবার ফিরে আসব দেবভূমি উত্তরাখণ্ডে। সব জার্নির শেষ থেকেই শুরু হয় আরেকটা নতুন জার্নির। দেবপ্রয়াগে ভাগীরথী আর অলকানন্দার সঙ্গম তো বহু যুগ ধরে সেই কথাই শেখাচ্ছে আমাদের। ভালো থাকবেন আর প্রকৃতিকে ভালো রাখবেন। টাটা।